আওয়ামী লীগ তখনই ফিরতে পারবে যখন আসলে একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে, এবং সেই অস্বাভাবিক পরিস্থিতি আসলে বাংলাদেশে সৃষ্টি করছে এই মুহূর্তে জামাত ইসলাম এবং এনসিপি এর সাথে আসলে যুক্ত হয়েছে। আর এই জায়গা থেকে মূলত আমি এই কথা বলেছিলাম। আচ্ছা, বিচার বিভাগের কথা বললেন যে বিচার বিভাগ তো আসলে বিএনপির নিয়ন্ত্রণে। দেখেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে, আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যতটুকু না স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছে তার থেকে বেশি এখন স্বাধীনভাবে কাজ করছে। তিনি আরও অনেকের জামিনের কথা বললেন। আবার আমরা শুনেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমনকি এখনও বলছে মামলাবাজি, তাই না? অনেককে ভুয়া মামলায় অনেক আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করানো হয়েছে। একদিকে আপনারাই বলছেন যে আসলে মামলাবাজি হয়েছে, অন্যদিকে যারা জামিন পাচ্ছে তাদের ব্যাপারে আবার মন্তব্য করতেছেন। আমি জানি না যে আসলে আপনারা দ্বিচারিতা কেন করতেছেন। একটা বিষয় বলেন, এখন বিচার বিভাগ যদি স্বাধীন হয়, তাই না, আওয়ামী লীগের তো সবাই অপরাধ করে নাই। আওয়ামী লীগের যারা অপরাধ করেছে আপনারাই বলেছেন মামলাবাজি, তার মানে কি অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকে অ্যারেস্ট হয়েছে, নির্বিচারে অ্যারেস্ট হয়েছে। যারা ওই অর্থে মানে লঘু অপরাধ করেছে বা আওয়ামী লীগের সমর্থক ছিল বা আওয়ামী লীগের কর্মী ছিল কিন্তু গণহত্যার সাথে সম্পৃক্ত না, তাদেরকে আসলে জামিন দেওয়া উচিত না? আমি মনে করি যে বিচার বিভাগের স্বাধীনতার জন্যই এইটা করা উচিত। আচ্ছা, তারপরে দেখেন, আরও বলা হলো যে বিএনপি নাকি আওয়ামী লীগের পুনর্বাসন করছে। জয় বাংলা স্লোগান আমরা 2 বার শুনেছি এনসিপির মিছিলে, সমাবেশে, এমনকি এই জুলাই পদযাত্রার সময়। তার মানে কি? তার মানে আওয়ামী লীগের লোকজনকে এই মুহূর্তে পুনর্বাসন কারা করছে? এনসিপি করছে। দেখেন, এর আগে জামাতের আমির, আমি গতকাল যে বক্তব্য দিয়েছি যে গণ অভ্যুত্থানের সাথে সর্বপ্রথম বেইমানি করেছে জামাতের আমির আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করার মধ্য দিয়ে। এখন আমি জানি না আমাদের সার্জিস আলম তারা এই বিষয়গুলো নিয়ে এখন আর কেন মন্তব্য করে না, যে বর্তমানে যে জামাতের আমির আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলো সেই জামাতের আমিরের বর্তমান অবস্থানটা কি। দেখেন, আমি যতটুকু জানি যে জামাতের নেতৃবৃন্দ কি করে জানেন, গ্রাম বাংলায় তারা যে সময় আসলে আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার করতে যায় প্রশাসনে বা মানে থানায়, তাদের যে সোর্স রয়েছে জামাতের, তারা আসলে জানিয়ে দেয়। এরপরে জামাতের নেতৃবৃন্দ যেটা করে, আওয়ামী লীগের ওই নেতাদেরকে ফোন করে বলে পুলিশ যাচ্ছে, ভেগে পড়ো, শটকে পড়ো। এইভাবে কিন্তু পুনর্বাসন করেছে। আমি 2 মিনিটে শেষ করি। তারপরে দেখেন যে কয়েকদিন আগে জামাতের একজন এমপি ইলিয়াস মোল্লা, ফরিদপুরে আকর্ষণ, তিনি কি বললেন? তিনি বললেন যে আওয়ামী লীগের লোকজন যদি আমাদেরকে ভোট না দিত আমরা কি এত আসন পাইতাম? আমি কি এমপি হতে পারতাম? তার মানে কি? তার মানে নির্বাচনের আগে আওয়ামী লীগের সবথেকে বেশি পুনর্বাসন করেছে কে? জামাত ইসলাম। আচ্ছা, আরও দেখেন, জামাতের আরেকজন নেতা, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল, সে বলেছিল যারা আসলে আওয়ামী লীগ করেন যদি জামাতে যোগদান করেন তাদের সমস্ত দায় দায়িত্ব জামাত নিবে, বলে নাই? আচ্ছা, নাহিদ ইসলামের একটি বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপকভাবে আসলে সমালোচনা সৃষ্টি হয়েছিল। নাহিদ ইসলাম বলেছিল যারা আসলে ছাত্রলীগ করেছেন, যারা অপরাধ করেননি, তারা আমাদের দলে যুক্ত হতে পারেন। আমি কিন্তু সঠিক বক্তব্যই আমি উত্থাপন করলাম যে অপরাধ করেননি। আচ্ছা, যেখানে আপনারা বলছেন যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া দরকার, ছাত্রলীগ যুবলীগের সবার বিচার হওয়া দরকার, তাহলে বিচারের আগে নাহিদ ইসলাম কিভাবে গণ অভ্যুত্থানের নায়ক এবং তারা আহ্বানে তো এক দফার আহ্বানে আমরা সবাই গিয়েছিলাম, যেটা অনেকে প্রশ্ন করার চেষ্টা করেন। আমি কোনো প্রশ্ন করতে চাই না। আমার কথা হলো, হ্যাঁ, নাহিদ ইসলাম এক দফা ঘোষণা দিয়েছিলেন। সেই নাহিদ ইসলাম কিভাবে এই ছাত্রলীগকে আসলে এনসিপিতে যুক্ত হওয়ার জন্য আহ্বান করেন? তো এই যে কথাগুলো আমি বললাম, এখন দর্শকরাই আসলে বিশ্লেষণ করুক যে আসলে আওয়ামী লীগের পুনর্বাসন কারা করছে, জামাত করছে, এনসিপি করছে নাকি বিএনপি করছে। শেষ কথা হলো প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা। দেখেন, আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটি, পার্টি না কিন্তু কমিটি হয়েছিল, সেই কমিটির একজন নেতা ছিলেন যিনি মোহাম্মদ এজাজ, তাকে ঢাকা উত্তরের প্রশাসক করা হয়েছিল। তাহলে দলীয়করণ কে করলো? আচ্ছা, দেখেন ওই সময় যে ছাত্র উপদেষ্টা বিভিন্ন মিনিস্ট্রিতে দায়িত্ব পেয়েছিল, কারা ছিল? অধিকাংশ এনসিপির নেতা, এবং এখন এনসিপির দল করছে। তার মানে কি? তার মানে আপনি 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি কি সুবিধা নিয়েছেন এবং কোথায় কাকে নিয়োগ দিয়েছেন, আমার কাছে মনে হয় যে এটি যদি আমাকে বলতে বলেন তাহলে তো সময় লাগবে। মূল কথা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনাব সার্জিস আলমের যে বক্তব্য ছিল, ওই বক্তব্য যদি বিশ্লেষণ করেন তাহলে বোঝা যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি সুবিধাভোগীর তালিকা করেন তাহলে 1 নম্বরে এনসিপি, 2 নম্বরে জামাত, এরপরে অন্যান্য দলের কথা আপনি বলতে পারেন। সর্বশেষ কথা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে বলেছেন, যেখানে জনাব তারেক রহমান বলছেন চাঁদাবাজি, মাদক, দুর্নীতির বিরুদ্ধে কথা, সেখানে নাকি মানে এগুলো বিএনপির অনেকে করছে। দেখেন, বাংলাদেশের সার্বজনীন সমস্যা কি? ছিনতাই, কিশোর গ্যাং, এরকম ধর্ষণ, নিপীড়ন আছে না? এই সংকটগুলো তো আছে। এখন এনসিপির মধ্যেও তো এই সংকট
সৃষ্টি করে এরকম কাউকে কাউকে পাওয়া যাচ্ছে, জামাতের মধ্যেও তো অহরহ এখন পাওয়া যাচ্ছে। ঠিক একইভাবে এরকম অপরাধ করছে বিএনপির মধ্যেও আছে, সাধারণ মানুষও আছে। অর্থাৎ এই যে চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, এগুলো সার্বজনীন সমস্যা। এই সমস্যাগুলো মোকাবেলার জন্য দরকার জাতীয় ঐক্য। কিন্তু আমাদের এনসিপির বন্ধুরা, এটা শেষ করি, এনসিপির বন্ধুরা এবং জামাতের নেতৃবৃন্দরা তারা শুধুমাত্র বিএনপির কর্মীরা কোথায় কি অপরাধ করছে সেইটাই চোখে দেখতেছে, কিন্তু তাদের একজন এমপি তিনি কি অপরাধ করতেছেন, তাদের একজন নেতা কি অপরাধ করতেছেন, সেগুলো তারা আসলে চোখে দেখতেছে না। সর্বশেষ কথা হলো, বিরতিতে যাবেন, এই লাইনটা শেষ করি। সর্বশেষ কথা হলো, তিনি যেটি বলেছেন যে বিএনপির সবথেকে বেশি স্টেক ছিল, উপদেষ্টা ছিল, এটা অসত্য। দেখেন কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল সেটা নাহিদ ইসলাম তিনি নিজেই কিন্তু সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে এই যে 6 জন সমন্বয়ক, যাদের সমন্বয়ে আসলে আপনার লিয়াজু কমিটি গঠিত হয়েছিল, মূলত তারাই এই উপদেষ্টা পরিষদ গঠন করেছে। আপনি সেই সময় সরকার গঠন করেছেন এটি বলে ক্রেডিট নিলেন, আর এখন বলেন যে বিএনপি ছিল। আচ্ছা, বিএনপি যদি 2-1 থেকেও থাকে নাম বলেন আপনি, কিন্তু আমি তো দেখছি যে 2 জন ছাত্র উপদেষ্টা সরাসরি যারা এনসিপি গঠন করেছে তারা তো এখন আপনার এনসিপির প্রধান নেতা হয়েছে, তাই না? তার মানে কি? তার মানে ওই সরকারটা ঠিক আছে, থাকতে পারে, যেহেতু গণঅভ্যুত্থানের আপনার প্রেক্ষিতে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কিন্তু ওই সরকারের যদি 80% বলেন 80% জামাত এবং এনসিপি ছিল, আর 20% বাকি সবাই ছিল। বিরতিতে আপনি এর বিষয়ে আসলে কি বলতে চান? আমি নতুন প্রশ্ন না করে আসলে তার প্রশ্নের উত্তর কি আছে? অবশ্যই অনেকগুলো কথা বলেছেন ভাই। প্রথমত হচ্ছে ওই স্টেটমেন্টটা, যেটা আসলে খুবই একজন দায়িত্ববান মানুষের জায়গা থেকে খুবই বিব্রতকর একটা স্টেটমেন্ট, যেটা হচ্ছে উনি বলেছেন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হয়। আসলে এনসিপিকে তো তার নিজের সাথে কম্পেয়ার করলে হবে না আসলে। কারণটা হচ্ছে ধরেন খুব স্বাভাবিকভাবেই উনি এখন একটা রাজনৈতিক দলে আছেন, হয়তো এর আগে আরেকটা রাজনৈতিক দলে ছিলেন, সেই দলে থাকা অবস্থায় উনি আরেকটা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের দ্বারা পরিচালিত হয়েছেন দেখে এনসিপিও কোনো দলের দ্বারা পরিচালিত হয়, ব্যাপারটা এরকম না আসলে। এনসিপির আলাদা একটা রাজনৈতিক আইডিওলজিক্যাল জায়গা আছে, আলাদা কর্মসূচি আছে, এনসিপি সেই অনুযায়ী কর্মসূচি করে। তাহলে আপনি কি ধরেন আমরা 5ই অগাস্টে আমার কালচারাল অঙ্গনকে একত্রিত করে আমরা একটা কনসার্টের জন্য কাজ করেছি, তো এটা কি জামাতের পরামর্শে কনসার্ট হয়েছে কিনা, মানে এই প্রশ্নটা যদি আমরা ইভেন সামনে নিয়ে আসি, এরকম অসংখ্য বিষয় আছে। আমরা পহেলা বৈশাখে আমাদের যে কর্মসূচি যেভাবে উদযাপন করার আমরা সেভাবে করেছি। জামায়াত খুব স্বাভাবিকভাবে তাদের আইডিওলজিক্যাল জায়গাতে এটা যায় না। আমরা সংসদে দাঁড়িয়ে 71-এ মুক্তিযুদ্ধের প্রশ্নে যে সংজ্ঞায়নটা করা হয়েছে, সেখানে আমরা আমাদের লিখিত অপিনিয়ন জানিয়েছি, যেটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই জামাত এটাতে এগ্রি করে না। তো সেই জায়গায় আমরা আমাদের দলীয় অবস্থানটা যখন রাখা দরকার তখন যেভাবে রাখা দরকার আমরা সেভাবে রেখেছি আমাদের আদর্শিক জায়গা থেকে। খুব স্বাভাবিকভাবে হয়তো তাদের মন মতো হবে না, কারণ তাদের মন মতো হয়ে গেলে তো আমরা তাদের টিম হয়ে গেলাম। আমরা কারো টিম হইতে আসি নাই, আমরা আমাদের রাজনীতিটা করতে আসছি। এখন ভাই যে জিনিসটা বললো আসলে যে আমরা আমাদের জায়গা থেকে এই যে ধরেন মামলা টামলা এই যে বিষয়গুলো বললো, খুব স্বাভাবিকভাবে এটা ট্রু যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন বেশ কিছু মামলা হয়েছে। ধরেন 200টা নাম দিয়েছে, 200টার মধ্যে হয়তো 100 জন অপরাধী, 100 জন না, এরকম অনেক জায়গায় হয়েছে, কোথাও 50 জন, কোথাও 20 জন অপরাধী না। কিন্তু এটা কিভাবে হয়েছে? ওই তখন বিএনপির হঠাৎ করে যারা নেতা বনে গেল তারা এই মামলা বাণিজ্যটা কিভাবে করেছে? তারা আগে নামের তালিকা তৈরি করার সময় একবার নাম দিবে না ওই তালিকায়, এই জন্য টাকা নিয়েছে। এরপরে আবার ওই নামটা দিয়ে নামটা কাটানোর জন্য আরেকবার টাকা নিয়েছে। এরপরে যখন এজাহার হয়ে গেল তখন জামিনের জন্য আরেকবার টাকা নিয়েছে। বিএনপির স্থানীয় পর্যায়ে কিছু নেতাকর্মী এভাবে লুটপাট করে খেয়েছে মানুষকে। সেকেন্ড লেয়ার, এখন আপনি আবার যদি নিরাপরাধ মানুষদেরকে এখন জামিন আমার সমস্যা নেই, কিন্তু আমি যখন দেখি দীপু মনির জামিন হয়ে যায়, আমি যখন দেখি শিরিন শারমিন চৌধুরীর জামিন হয়ে যায়, তাদেরকে যদি রাশেদ খান নিরপরাধ বলতে চায়, তাহলে এর চেয়ে আমাদের জন্য তাদের জন্য লজ্জার কিছু হইতে পারে না। আমি দেখি আমার জেলা ছাত্রলীগের যিনি সভাপতি, যার অত্যাচারে জেলার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, সে জামিন হয়ে ওপেনলি ঘুরে বেড়াচ্ছে। আমি যখন দেখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে ওইখানকার যে আওয়ামী লীগের এমপি ছিল 5 বার বা 6 বারের এমপি, সেই এমপিকে কমিটমেন্ট দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আওয়ামী লীগের ভোটগুলো নিয়েছে, সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের ভোটগুলো নিয়েছে এবং নির্বাচনের 7 দিন পরে তাকে জামিন করিয়েছে। এটা নির্বাচনের আগে কমিটমেন্ট ছিল। তো এইভাবে আপনি যদি যারা অপরাধী, যারা স্বৈরাচার, যারা মানুষকে জুলুমের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে, আপনার অসংখ্য নেতাকর্মীকে জুলুমের মধ্যে নিয়ে গিয়েছে, তাদেরকে যদি আপনি এভাবে জামিন করে দেন শুধু আপনার ওই কিছু ভোটের জন্য, শুধু আপনার পলিটিক্যাল স্টেক তৈরি করার জন্য, তাহলে আপনিও তো ওই একই দোষে দুষ্ট। এইটার সমালোচনা তো আমাদের করতে হবে, এটা আমরা ছাড় দিতে পারি না। এখন যে জিনিসটা মানে তাদের ভাষ্য অনুযায়ী হচ্ছে যে কেন আমরা আমাদের জায়গা থেকে জামায়াতের সাথে গেলাম, উনি এটা হজম করতে পারতেছেন ওনার জায়গা থেকে। তাহলে আমি যদি প্রশ্ন করি, ধরেন
ওই একটা সময় আমরা তো দেখছি ওনারা 18 কোটা সংস্কার আন্দোলন কিন্তু ছিল, সংগঠক হিসেবে ছিল। আমরা এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, ওইটুকু আমরা স্বীকারও করি, ওই মানসিকতা থাকতে হবে। কিন্তু ওই আন্দোলনে তখনও তো 18 সালে তো শেখ হাসিনা একজন স্বৈরাচার, এর আগেও তো তিনি 14তে ভোট লুটপাট করেছেন, 18তে লুটপাট করেছেন। তাহলে মাদার অফ এডুকেশন, জননী, এই হিসাবে তো তার আখ্যায়িত করার কিছু ছিল না, এটা তো তার করার প্রয়োজন ছিল না। ধরেন আমরা তো তখন এত কিছু বুঝি না, আমিও কিন্তু আন্দোলনে ছিলাম, কোটা সংস্কার আন্দোলনে ওনারা কথা বলতো, আমরা শুধু অংশগ্রহণকারী ছিলাম ওই টাইমে। তাহলে ওই পরিস্থিতি অনুযায়ী এটা করলো এক। দ্বিতীয়ত, যেই বিএনপি 30 বছর ধরে জামায়াতের সাথে জোটে, তাহলে তো এই বিএনপিকে প্রশ্ন করা উচিত তার জীবনে আপনার ওই বিএনপির সাথে যাওয়া উচিত না যে বিএনপি জামাতের সাথে 30 বছর জোটে। আমি জামাতের সাথে জোটে গিয়েছি, আপনি যদি আমাকে একবার প্রশ্ন করেন, আপনার তো উচিত তারেক রহমানকে 30 বার প্রশ্ন করা যে উনি কেন জামাতের সাথে গেলেন। খালেদা জিয়াকে তো আপনার প্রশ্ন করা উচিত ছিল যখন উনি বেঁচে ছিলেন, যে কেন জামাতের সাথে গিয়েছিল, কেন মন্ত্রী বানিয়েছিল, কেন গাড়িতে ফ্ল্যাগ দিয়েছিল, কেন জামাতের আমিরের সাথে খালেদা জিয়া এক স্টেজের পাশাপাশি চেয়ার শেয়ার করেছিল। তাহলে ওই উত্তরটা তাকে বিএনপিকে দিতে হবে, তারপর আমরা এনসিপি দেওয়ার চেষ্টা করব। তাহলে সেই বিএনপির সাথে যদি রাশেদ ভাই যাইতে পারে, আমরা ওই জামাতের সাথে কেন যাইতে পারবো না, যেই জামাত আমার এই অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছিল, যারা আমার সংস্কারটা এখনো চাচ্ছে, যারা লুটপাট করতেছে না, চাঁদাবাজি করতেছে না, এই ধরনের খুবই নগণ্য অভিযোগ আসলে সেগুলো ব্যবস্থা নিচ্ছে। তাহলে আমি তো এই সেন্টিমেন্টটা জনগণেরটা ধরে আমি তুলনা করেছি, আমি তো মন্দর ভালো যেটা, আমি তো সেটার দিকে যাব। আমরা আমাদের জায়গা থেকে সেটা করেছি। আমরা একটা জিনিস আমাদের জায়গা থেকে বলি, ভাই বলল যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই 12 তারিখে। আমাদের কখনো, আপনি ফুল স্টেটমেন্টগুলো দেখবেন আমাদের দায়িত্বশীল জায়গা থেকে, আমরা কখনো বলি নাই যে আমরা নির্বাচন চাই না, বরং আমরা বলেছি ফেব্রুয়ারিতে না, আপনি ডিসেম্বরে নির্বাচন করেন, কিন্তু তার আগে আমাদের এই গণভোটের নিশ্চয়তা লাগবে। আমাদের তার আগে এই যে জুলাই সনদ, এই জুলাই সনদের যে রোড ম্যাপ কীভাবে বাস্তবায়ন হবে, আমাদের এটা লাগবে। আমরা স্থানীয় নির্বাচন চেয়েছি। তাহলে আমাদের রাজনৈতিক দল হিসেবে কিছু এজেন্ডা থাকবে। আমার এজেন্ডা যদি রাশেদ ভাই ঠিক করে দেয়, বিএনপি ঠিক করে দেয়, তাহলে তো আমি আলাদা কোনো দলই হইলাম না। তো আমরা একেবারে শেষ পর্যন্ত, আমার তো কিছু বলতে, ভাই তো অনেকক্ষণ বলছেন, আমি যদি কিছুই না বলি তাহলে তো হইতে পারে না। তো এখন ব্যাপারটা হচ্ছে আসলে কি, দেখেন আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে আমাদের কর্মসূচি করছি। ভাইরা বলছেন যে ওই টাইমে অনেক সুযোগ সুবিধা এই ওই, তারপরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় দল করেছি। বাংলাদেশে 71-এর পর থেকে আজকে পর্যন্ত কোনো রাজনৈতিক দল সবচেয়ে বেশি যদি সরকারের সরাসরি সহযোগিতায় কিংস পার্টি হিসেবে জন্ম নেয়, সে দলটার নাম বিএনপি। তাহলে ভাইকে উত্তর দিতে হবে ওই বিএনপিতে উনি কীভাবে গেলেন। এই বিএনপি তখন জন্ম হয়েছে যখন মেজর জিয়াউর রহমান দেশ চালাচ্ছেন, এবং এই বিএনপি তৈরি করার জন্য মেজর জিয়াউর রহমান ডিজিএফআই তৈরি করেছিলেন। ডিজিএফআই এর মতো গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী লীগ থেকে শুরু করে, জাসদ থেকে শুরু করে আরও বিভিন্ন যারা রাজনৈতিক দল আছে, তাদের ঘরে ঘরে পাঠিয়ে মানুষদেরকে বিএনপিতে নিয়ে এসেছেন। তাহলে সেই বিএনপিতে গিয়ে রাশেদ ভাই তো আমাদেরকে এই জিনিসটা বলতে পারেন না। ইভেন আমার নাহিদ ইসলাম, এটা ট্রু, উনি যে বললেন যে আমরা দল গঠনের আলোচনা হয়েছিল, হ্যাঁ আলোচনা হয়েছিল, কারণ সে তো আমার অভ্যুত্থানের সহযোদ্ধা, তার সাথে তো আমরা একসাথে রাজনৈতিক দল যদি করে একসাথে করব। কিন্তু একটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেদিন আমার দল আত্মপ্রকাশ করে তার আগেই নাহিদ ইসলাম ওইটা ছেড়ে চলে এসেছিল। যেদিন আসিফ মাহমুদ আমার সাথে দলে যুক্ত হয় তার আগেই আসিফ মাহমুদ এটা ছেড়ে চলে এসেছিল। ওইটুকু তারা তাদের জায়গা থেকে করেছে। এবং আমরা আমাদের এই পুরো সময়টাতে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার কিছু ভালো কাজ করেছে, এগুলো কিন্তু অত সুনাম পাবেন না, রাশেদ ভাইয়ের মুখে কখনো পাবেন না। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা থেকে যত কিছু সমালোচনা এই দেয় আমাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে সুনামগুলো আমাদেরকে দেন, সেটা আবার রাশেদ ভাইরা দিবেন। আপনাদের দুজনকে একসঙ্গে পেলে বোধহয় ভালো হতো, আরো অনেক প্রশ্ন উত্তর। আমি আপনাকে দিয়ে শেষ করব, কিন্তু আমি একটু অন্য বিষয়ে চাচ্ছিলাম। 2 মিনিট আমি আপনাকে দিতে পারবো, একেবারে শেষ করতে বলছে আমাকে আমার প্রডিউসার, সময় নেই। একটি বিষয় আপনি দেখলাম যে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলছিলেন, যে আপনার সঙ্গে সম্প্রতি তার ফোনে একটি আলাপ হয়েছে, সেই বিষয়ে আপনি একটি স্ট্যাটাস দিয়েছেন এবং আপনি বলেছেন শেষে যে সব ফাঁস করে দাও। আমরা জানি না কি ফাঁসের বিষয় আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি সম্পর্কে বলতে গেলে সময় লাগবে, আমি অন্য বিষয়ে কথা বলি। দেখেন 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের কথা আমাদের সার্জিস আলম বললেন। দেখেন ওই সময় মাদার অফ এডুকেশন বা জননী, ওই সময় যে স্লোগানটা ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, 18 সালের বাস্তবতায় ওই ধরনের স্লোগান ছাড়া আন্দোলন শুরু করার কোনো বাস্তবতা ছিল না। কিন্তু আমার প্রশ্ন হলো 24 সালে একটি দামি নির্বাচনের পরে আপনারা কেন একই স্লোগান দেওয়া শুরু করলেন? 24-এর আন্দোলনের স্লোগানও ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তাই না? আবার দেখেন সার্জিস আলম যেটি বললেন যে মাদার অফ এডুকেশন জননী, আমরা তার কাছ থেকে শুনেছি আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু। হলে যে সময় তিনি ছিলেন ওই সময়কার বাস্তবতা হয়তো এই বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু না বললে তিনি হয়তো হলে থাকতে পারতেন না। তো যাই হোক, সেটি নিয়ে আমি কথা না বলি। এখন
এই যে একটু বিএনপি শেষ হয়ে গেছে। বিএনপি কেন জামাতকে জোটে নিয়েছিল শোনেন, ওই সময় জামাত ইসলাম ছিল মজলুম। বাংলাদেশের ইতিহাসে একমাত্র দল জামাত ইসলাম যারা বিরোধী দলে আসার পরে জালিম হয়ে গেছে। তারা ওই সময় মজলুম ছিল, যে কারণে তাদেরকে সাথে নিয়েছিল। আচ্ছা না, একটু শেষ করি, 1 মিনিটে শেষ করি। আর জুলাই জাতীয় সনদ নিয়ে এবং গণভোট নিয়ে যে কথা বললেন, বিএনপি এখন মজলুম, জামাত জালিম। শেষ করি। না, আমি একটা প্রশ্ন ছিল, আপনি বলছিলেন যে পাটোয়ারিকে নিয়ে আসলে সমস্যা, পাটোয়ারি ছাড়া আসলে বিএনপির সঙ্গে কোনো সমস্যা নেই। না এটি দেখেন, কেন বলছেন? পাটোয়ারি সাহেব যেটি করছে, আমার কাছে মনে হয় সার্জিস আলম, নাহিদ ইসলাম তারাও মাঝে মাঝে তারা অস্বস্তি প্রকাশ করেন। তিনি যেখানেই যান সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকে গালিগালাজ করেন। আচ্ছা, আপনি ওই এলাকায় গালিগালাজ করে ওই এলাকা থেকে আবার বের হয়ে আসতে চান, ওই এলাকার ক্ষুব্ধ মানুষ সবাইকে এত ফেরেস্তা নাকি? মানে সবাই তো এত ফেরেস্তা না। সুতরাং কোথায় কি আচরণ করতে হবে সেটা আগে শিখতে হবে, তারপরে পলিটিক্স করা উচিত। নাসিরউদ্দিন পাটোয়ারি সম্পর্কে আমি অনেক কথা বলেছি, এখন ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গেলে অনেক সময় লাগবে। যে কারণে না, সরকারি দল আপনাকে গিয়ে গালিগালাজ করতে পারমিশন দিবে নাকি? আপনি গালিগালাজ কেন করতেছেন? নাসিরউদ্দিন পাটোয়ারি একজন মন্ত্রীকে তিনি তুইতুকারি করছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে তুইতুকারি করেছে, আপনি কি প্রতিবাদ জানিয়েছেন? ওই পদটাকে, হ্যাঁ না, নাম সহ বলেছে। এমনকি দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি তো ওই অঞ্চলের মানুষ তাই না? আপনিও তার সম্পর্কে প্রশংসা করেন, আমি শুনেছি। তাকে আপনি সজ্জন পলিটিশিয়ান বলেন, কিন্তু সেই নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে তিনি মন্ত্রী হিসেবে অযোগ্য, তিনি রাষ্ট্রপতি হতে পারেন না। এই ধরনের কথাবার্তা কি তার সাথে মানায়? তার প্যারামিটারে তিনি সমালোচনা করতে পারেন। এরপর তিনি অর্থমন্ত্রীকে বলেন অশিক্ষিত। এরকম কথা হলো? অর্থমন্ত্রী দেশের বাইরে পড়াশোনা করেছে। এটি আসলে চলতেই থাকবে। আপনাদের দুজন শেষ করি, আমি মূল কথা 1 মিনিটে শেষ করব। শুনেন, মামলা বাণিজ্য ওই সময় কারা করেছে? থানা থেকে চাঁদাবাজদেরকে, এই যে এখন এমপি হয়েছে না এনসিপির নেতা হান্নান মাসুদ, থানা থেকে চাঁদাবাজদেরকে সারিয়ে আনতে গেছে। সর্বশেষ কথা হলো বিএনপি এই মুহূর্তে কি করছে সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুসরণ করেন। তিনি কি করছেন? আমার কাছে মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে কাজ করছেন। তার যে বিনয়, তার যে আন্তরিকতা, তার যে মূল্যবোধ, আমার কাছে মনে হয় এইখান থেকে বিরোধী দলের অনেক কিছু শেখার আছে। কিন্তু আমাদের বিরোধী দল এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি গালিগালাজ ছাড়া আর কোনো কিছু করছে না। জামাত ইসলামের সাথে এনসিপি যতদিন থাকবে, এনসিপি তো আগে আমি দেখেছি ইতিবাচক রাজনীতি করতো, কিন্তু জামাতের সাথে যাওয়ার পরে তারা এখন হটকারী হয়ে গেছে।